আমার বাবা আমাকে কোমায় থাকা এক কোটিপতিকে বিয়ে করতে বাধ্য করেছিলেন। তারপর আমার কণ্ঠ শুনেই তিনি জেগে উঠলেন। যেদিন বাবা আমাকে বিয়ের নামে এক কোটিপতির হাতে তুলে দিলেন, সেদিন আমার সামনে বসেছিলেন এমন একজন মানুষ, যিনি টানা ৯ মাস ধরে কোমায় ছিলেন। তিনি কথা বলতেন না, নড়াচড়া করতেন না, এমনকি চোখও খুলতেন না। সবাই বিশ্বাস করত মিস্টার ইয়াসিন আর কখনোই জ্ঞান ফিরে পাবেন না। সবাই মনে করত তিনি আর কোনোদিন পৃথিবীর কোনো শব্দ শুনতে পারবেন না। কিন্তু সেদিন রাতে, যখন প্রথমবারের মতো আমি আমার সদ্য বিবাহিত স্বামীর সঙ্গে একা হলাম, আমি তার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে একটা সত্য কথা বললাম। আর ঠিক সেই মুহূর্তেই তার ডান হাতের একটি আঙুল সামান্য কেঁপে উঠল। সেদিন আমাদের বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল অত্যন্ত সাদামাটা ভাবে। চারিদিকে ছড়িয়ে ছিল গোলাপ ও রজনীগন্ধার মিষ্টি সুবাস। ধার করা সাদা পোশাক পরে আমি বসেছিলাম আকদের আসরে। আমার পাশে হুইল চেয়ার নিয়ে নিশ্চুপ হয়ে বসেছিলেন মিস্টার ইয়াসিন। তার কালো চুল সুন্দর করে আঁচড়ানো ছিল, দুটি হাত নিস্তেজ হয়ে কোলে পড়েছিল। পেছনে দাঁড়িয়েছিলেন একজন ব্যক্তিগত নার্স, যিনি প্রতিটি মুহূর্তে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তিনি একবারও আমার দিকে তাকালেন না, কোনো প্রতিক্রিয়া দেখালেন না, একটুও নড়লেন না। কারণ দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠীর উত্তরাধিকারী মিস্টার ইয়াসিন টানা ৯ মাস ধরে কোমায় ছিলেন। আমার পাশে দাঁড়িয়ে বাবা আব্দুল করিম নিচু স্বরে বললেন, বলো মা। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি কষ্ট করে বললাম, আমি রাজি। এই দুটি শব্দ আমার কাছে বিয়ের সম্মতি ছিল না। মনে হচ্ছিল যেন আমার নিজের ভাগ্যের কঠিন শাস্তির রায় আমি নিজেই উচ্চারণ করছি। বিবাহ সম্পন্ন হওয়ার পর উপস্থিত আত্মীয়-স্বজন ভদ্রতার খাতিরে দোয়া করলেন, আর কয়েক মুহূর্তের মধ্যেই আমি হয়ে গেলাম মিসেস ইয়াসিন। আমার স্বামী আমাকে দেখলেন না, আমিও তার কাছ থেকে কোনো উত্তর পেলাম না। অনুষ্ঠান শেষে নার্স ও কর্মচারীরা তাকে হুইল চেয়ারে করে গাড়িতে তুলে নিয়ে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম, কিভাবে আমার জীবন ভালোবাসার গল্প না হয়ে একটি পারিবারিক চুক্তিতে পরিণত হলো। বাইরে বের হতেই বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো সুভাষিনী। আমি তিক্ত হাসি হেসে বললাম, ঠিক সিদ্ধান্ত? এমন একজন মানুষকে বিয়ে করেছি যিনি নিজের সম্মতিটুকুও জানাতে পারেন না। বাবার মুখ কঠিন হয়ে গেল। নাতনি ধীরে বললেন, এতে আমাদের পরিবার বেঁচে গেল। আমাদের এই শব্দটাই তিনি সবসময় ব্যবহার করতেন, যখন নিজের ভুলের বোঝা আমার কাঁধে চাপিয়ে দিতেন। ৩ সপ্তাহ আগে আমাদের ছোট্ট ভাড়া বাড়িতে বসে তিনি সব সত্যি বলেছিলেন। মিস্টার ইয়াসিনের ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই তার বিয়ে হওয়া পারিবারিক আছি দলিলের অন্যতম শর্ত ছিল। যদি তা না হতো, তাহলে তাদের বিশাল শিল্প প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ চলে যেত তার চাচাতো ভাই মাহির ইয়াসিনের হাতে। আমি যদি এই বিয়েতে রাজি হই, তাহলে বাবার সব ঋণ পরিশোধ করে দেওয়া হবে। ব্যাংকের ঋণ, বাড়ি ভাড়া, বকেয়া সব দেনা, সব আইনি ঝামেলা, সবকিছুর অবসান হবে। আমি বিস্ময়ে বাবার দিকে তাকিয়ে বলেছিলাম, আপনি চান আমি কোমায় থাকা অচেনা একজন মানুষকে বিয়ে করি? বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, আমি শুধু চাই আমার ভুলের জন্য তোমাকে আর কষ্ট পেতে না হোক। সেদিন আমি তাকে বিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু আজ মিস্টার ইয়াসিনের প্রাসাদোপম বাড়িতে এসে বুঝলাম আমি আর কাউকেই সহজে বিশ্বাস করতে পারছি না। সন্ধ্যার আলো পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই সুভাষিনীকে নিয়ে কালো রঙের বিলাসবহুল গাড়িটি শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে বিশাল লোহার গেটের সামনে এসে থামল। গেটের দুই পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা গাড়িটি দেখেই সম্মান জানিয়ে গেট খুলে দিল। গাড়ি ধীরে ধীরে ভেতরে ঢুকতেই সুভাষিনীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। যত দূর চোখ যায় পরিচ্ছন্ন বাগান, সারি সারি বিদেশি ফুলের গাছ, মাঝখানে ঝর্ণা, আর তারও সামনে রাজকীয় নকশায় তৈরি ৩ তলা বাড়ি। বাড়িটা যেন কোনো সিনেমার দৃশ্য থেকে উঠে এসেছে। কিন্তু এই বাড়ির জৌলুসের মাঝেও সুভাষিনীর বুকের ভেতরটা হঠাৎ আরো ভারী হয়ে উঠল। এত বড় বাড়িতে তার নিজের বলতে কেউ নেই। যার স্ত্রী হয়ে সে এখানে এসেছে, তিনি তো এখনো চোখও খুলে তাকাতে পারেন না। গাড়ির দরজা খুলে একজন বয়স্ক ভদ্রমহিলা এগিয়ে এলেন।
গম্ভীর মুখে তিনি বললেন, আসুন ছোট ম্যাডাম, আমি এই বাড়ির গৃহ পরিচালিকা রহিমা। আপনার জন্য ঘর প্রস্তুত করা হয়েছে। সুভাষিনী মৃদু মাথা নাড়ল। তার গলায় কোনো শব্দ এলো না। ঠিক তখনই আরেকটি গাড়ি এসে থামলো। সেখান থেকে নার্সদের সহায়তায় হুইল চেয়ারে বসিয়ে নামানো হলো মিস্টার ইয়াসিনকে। তার মুখে আগের মতোই কোনো অভিব্যক্তি নেই। মনে হচ্ছে চারপাশে কি ঘটেছে তিনি কিছুই বুঝতে পারছেন না। সুভাষিনী দূর থেকে তাকিয়ে রইল। অদ্ভুত এক অনুভূতি তাকে গ্রাস করলো। মানুষটা বেঁচে আছেন, কিন্তু যেন জীবন থেকে বহু দূরে হারিয়ে গেছেন। রহিমা বললেন, প্রতিদিন সকালে ডাক্তার আসেন, নির্দিষ্ট সময়ে ফিজিওথেরাপি হয়, নার্সরা সারাক্ষণ দেখাশোনা করেন। আপনি চাইলে শুধু তার পাশে কিছুক্ষণ বসবেন, এর বেশি কিছু করতে হবে না। আমাকে কেন এখানে আনা হয়েছে? হঠাৎ প্রশ্ন করলো সুভাষিনী। রহিমা একটু থেমে বললেন, এই প্রশ্নের উত্তর হয়তো এই বাড়ির সবাই জানে, কিন্তু কেউ মুখে বলে না। কথাটা শুনে সুভাষিনীর কপালে ভাঁজ পড়ল। রাত নামতেই তাকে দ্বিতীয় তলার একটি বড় ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটি এত বড় যে তাদের আগের পুরো ভাড়া বাড়িটাও যেন এর ভেতরে সহজে ধরে যাবে। নরম বিছানা, বড় বুক সেলফ, বারান্দা, দেয়ালে দামি চিত্রকর্ম, সবকিছুই নিখুঁত। তবু ঘরটিতে তার কাছে একবারেই আপন মনে হলো না। সে জানালার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ বাইরে তাকিয়ে রইল। দূরে বাগানের আলো জ্বলছে, অথচ তার মনে শুধু বাবার মুখটাই ভেসে উঠছে। বাবা কি সত্যিই তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি নিজের ভুল লুকানোর জন্য? ঠিক তখন দরজায় টোকা পড়ল। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ভেতরে ঢুকেছিলেন। পরিচয় দিলেন, আমি এই প্রতিষ্ঠানের আইনি উপদেষ্টা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম। সুভাষিনী ভদ্রভাবে বসতে বলল। ভদ্রলোক একটি ফাইল তার সামনে রেখে বললেন, আপনার বিয়ের কিছু আইনি কাগজ স্বাক্ষর বাকি আছে। সুভাষিনী ফাইল খুলে দেখল অসংখ্য কাগজ। সে ধীরে জিজ্ঞেস করলো, এগুলো কি? আপনি এখন মিস্টার ইয়াসিনের বৈধ স্ত্রী, তবে কোম্পানির কোনো সম্পত্তির ওপর আপনার ব্যক্তিগত মালিকানা নেই। আপনি শুধু তার আইনগত অভিভাবক হিসেবে কিছু সিদ্ধান্ত নিতে পারবেন, যদি চিকিৎসক বোর্ড প্রয়োজন মনে করে। কথাগুলো শুনে সুভাষিনী স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্তত কেউ যেন ভাবতে না পারে সে সম্পদের লোভে এই বিয়ে করেছে। সব কাগজে স্বাক্ষর করার পর ভদ্রলোক উঠে দাঁড়ালেন। বিদায় নেওয়ার আগে শুধু একটি কথাই বললেন, এই বাড়িতে সবাইকে সহজে বিশ্বাস করবেন না। দরজা বন্ধ হয়ে গেল। কথাটা মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো। কাউকে বিশ্বাস করবেন না, এর অর্থ কি? রাতের খাবারের সময় তাকে বিশাল ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া হলো। টেবিলে অন্তত 20 জন বসতে পারবেন, অথচ আজ সেখানে মাত্র 4 জন। একজন বয়স্ক মহিলা, একজন তরুণ, আর সুভাষিনী। বয়স্কা মহিলা নিজেকে পরিচয় দিলেন, আমি ইয়াসিনের ফুপু, শাহানা বেগম। তার কণ্ঠে মমতার চেয়ে কর্তৃত্বই বেশি ছিল। অন্য তরুণটি হালকা হেসে বলল, আমি মাহির ইয়াসিন, ইয়াসিনের চাচাতো ভাই। নামটা শুনেই সুভাষিনীর বুক কেঁপে উঠল। এই মানুষটির হাতেই তো পুরো শিল্প প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার কথা ছিল, যদি আজকের বিয়েটা না হতো। মাহিরের ঠোঁটে সবসময়ই এক ধরনের কৃত্রিম হাসি লেগে আছে। সে বলল, ভাবি, আপনাকে স্বাগতম। আশা করি আমাদের পরিবারে মানিয়ে নিতে কষ্ট হবে না। কথাগুলো ভদ্র হলেও চোখের দৃষ্টিতে যেন অন্য কিছু লুকিয়ে আছে। সুভাষিনী শুধু মাথা নাড়ল। খাওয়া শেষ হওয়ার পর সে নিজের ঘরে ফিরে যেতে চাইছিল। ঠিক তখন নার্স চলে এসে বললেন, ম্যাডাম, আজ রাত থেকে স্যারের কক্ষে আপনাকেই থাকতে হবে। সুভাষিনী থমকে গেল। একই ঘরে? জি, এটাই পরিবারের সিদ্ধান্ত। কিছুক্ষণ পর ধীরে ধীরে সে সেই কক্ষে ঢুকলো। ঘরটি নীরব, মৃদু আলো জ্বলছে। মিস্টার ইয়াসিন বিছানায় নিশ্চুপ হয়ে শুয়ে আছেন। বিভিন্ন চিকিৎসা যন্ত্র নিয়মিত শব্দ করছে। সুভাষিনী ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল, আপনি যদি শুনতে পান তাহলে জেনে রাখুন, আমি স্বেচ্ছায় এই বিয়ে করিনি। আপনাকে ব্যবহার করারও কোনো ইচ্ছা আমার নেই। শুধু বাবাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। কোনো উত্তর এলো না। সে হালকা দীর্ঘশ্বাস ফেললো, চেয়ার টেনে বিছানার পাশে বসে পড়ল। কয়েক মিনিট পর নিজের অজান্তেই আবার বলতে শুরু করলো, জানেন, ছোটবেলায় আমি ভাবতাম আমার বিয়ে হবে এমন একজন মানুষের সঙ্গে, যে আমার দিকে তাকিয়ে হাসবে
আমার হাত ধরে বলবে কখনো একা ছেড়ে যাবে না। অথচ আজ আমি এমন একজন মানুষের স্ত্রী যিনি জানেনই না তার বিয়ে হয়েছে। কথাটা বলতে বলতে তার চোখ ভিজে উঠল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে ইয়াসিনের হাতের ওপর পড়ল। ঠিক সেই মুহূর্তে সুভাষিনী হঠাৎ লক্ষ্য করল ইয়াসিনের ডান হাতের তর্জনী যেন খুব সামান্য কেঁপে উঠল। সে চমকে উঠে সামনে ঝুঁকে পড়ল। স্যার! সে দ্রুত হাতের দিকে তাকালো, আবার সব স্বাভাবিক। নিজের ভুল দেখেছে ভেবে সে চুপ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ সবকিছু নীরবে দেখছিল। মৃদু আলোয় তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল না। শুধু দেখা গেল সে আস্তে করে মোবাইল বের করে কারোর কাছে একটি বার্তা পাঠালো। মেয়েটা আসার পর থেকেই পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে। নজরদারি বাড়াতে হবে। বার্তাটি পাঠিয়ে ছায়া মূর্তিটি নিঃশব্দে অন্ধকার করিডোরে মিলিয়ে গেল। সুভাষিনী কয়েক মুহূর্ত স্থির হয়ে মিস্টার ইয়াসিনের হাতের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল একটু আগেই সে স্পষ্ট দেখছে। ইয়াসিনের ডান হাতের তর্জনী কেঁপে উঠছিল, কিন্তু এত দ্রুত সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাওয়ায় সে নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ধীরে ধীরে ইয়াসিনের হাতটা নিজের হাতে তুলে নিল। হাতটা ঠান্ডা নিস্তেজ, তবুও অদ্ভুতভাবে মনে হচ্ছিল এই মানুষটার ভেতরে কোথাও যেন জীবনের একটা ক্ষীণ আলো এখনো জ্বলছে। আমি কি ভুল দেখলাম? খুব আস্তে নিজের কাছেই প্রশ্ন করল সে। ঘরে তখন শুধু হার্ট মনিটরে নিয়মিত শব্দ ভেসে আসছে। ঠিক সেই সময় দরজায় হালকা শব্দ হলো। রাতের দায়িত্বে থাকা নার্স ভেতরে ঢুকলেন। ম্যাডাম, সব ঠিক আছে তো? সুভাষিনী কিছুক্ষণ ইতস্তত করে বলল। আমি মনে হলো উনার হাতটা একটু নড়েছিল। নার্স অবাক হয়ে ইয়াসিনের দিকে তাকালেন, তারপর অভ্যস্ত ভঙ্গিতে তার চোখের পাতা নাড়ি আর শ্বাস প্রশ্বাস পরীক্ষা করলেন। সবকিছু আগের মতোই স্বাভাবিক। তিনি মৃদু হেসে বললেন, এমনটা অনেক সময় মনে হয়। দীর্ঘদিন কোমায় থাকা রোগীদের ক্ষেত্রে পরিবারের সদস্যরা ছোট ছোট নড়াচড়াকেও বড় পরিবর্তন বলে মনে করেন। সুভাষিনী আর কিছু বলল না, কিন্তু তার মন কোনোভাবেই নার্সের কথায় সন্তুষ্ট হলো না। সে স্পষ্ট দেখেছে, হয়তো খুব সামান্য, কিন্তু নড়েছিল। নার্স চলে যাওয়ার পর সুভাষিনী আবার চেয়ারে বসে পড়ল। বিছানায় শুয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে তার মনে হলো এই বিশাল বাড়ির সবাই যেন ইয়াসিনকে একজন মানুষ হিসেবে নয়, বরং একটি দায়িত্ব হিসেবে দেখে। কিন্তু কেন? রাত প্রায় শেষের দিকে। কখন যে চেয়ারে বসে বসেই তার চোখ লেগে গিয়েছিল সে বুঝতেই পারেনি। হঠাৎ খুব ভোরে কারো কথার শব্দে তার ঘুম ভেঙে গেল। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না। ফাঁকা দিয়ে করিডোরে দুইজন মানুষের কথা শোনা যাচ্ছিল। একজন বললেন, ডাক্তার বলেছেন আর কোনো উন্নতি নেই। অন্যজন উত্তর দিল, তবুও নজর রাখতে হবে যতদিন না। বাকিটা খুব নিচু স্বরে বলায় সুভাষিনী শুনতে পেল না। সে দরজার কাছে এগিয়ে যেতেই শব্দ বন্ধ হয়ে গেল। করিডোরে বেরিয়ে দেখে সেখানে কেউ নেই। মনে হলো যেন ইচ্ছে করেই তারা সরে গেছে। সকালে ফজরের নামাজ পড়ে সে আবার ইয়াসিনের ঘরে ফিরে এলো। জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ঘরে ঢুকিয়ে দিল। আস্তে করে বলল, আজ থেকে আমি প্রতিদিন আপনার সঙ্গে কথা বলবো। আপনি শুনতে পান বা না পান আমি জানি না, কিন্তু নীরবতার চেয়ে কথাগুলো ভালো। সে নিজের ছোটবেলার গল্প বলতে শুরু করলো। কিভাবে তার মা খুব ছোটবেলায় মারা গিয়েছিলেন, কিভাবে বাবা তাকে মানুষ করার চেষ্টা করেছিলেন, কিভাবে সংসারের অভাবের মধ্যেও সে পড়াশোনা শেষ করেছিল। সব কথা যেন এক নিঃশ্বাসে বলে চলল। অদ্ভুত ব্যাপার হলো, এতদিন নিজের জীবনের কথা কাউকে বলতে ইচ্ছে না করলেও আজ এই নিশ্চুপ মানুষটার সামনে বলতে একটুও সংকোচ লাগছিল না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ভেতরে ঢুকলেন একজন ষাটঊর্ধ্ব ভদ্রলোক, গায়ে সাদা পাঞ্জাবি, চোখে চশমা, মুখে শান্ত হাসি। তিনি বললেন, আমি ডাক্তার রাশেদ। গত ৯ মাস ধরে ইয়াসিনের চিকিৎসার দায়িত্বে আছি। সুভাষিনী সালাম জানালো। ডাক্তার ইয়াসিনকে পরীক্ষা করতে করতে জিজ্ঞেস করলেন, গত রাতে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন? সুভাষিনী কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার মনে হয়েছে ওনার হাত নড়ছিল। ডাক্তার রাশেদ থেমে গেলেন। তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল। আপনি নিশ্চিত? আমি পুরোপুরি নিশ্চিত বলতে পারছি না, কিন্তু আমার তাই মনে হয়েছে। ডাক্তার কিছুক্ষণ কোনো কথা বললেন না, তারপর খুব ধীরে বললেন, এমনটা সত্যি হলে বিষয়টা গুরুত্বপূর্ণ, তবে একবার দেখে নিশ্চিত হওয়া যায় না। আবার হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। ডাক্তার চলে যাওয়ার পর সুভাষিনী লক্ষ্য করলো দরজার বাইরে দাঁড়িয়ে মাহির সব কথা শুনছিল। তাদের চোখাচোখি হতেই মাহির কৃত্রিম হাসি দিয়ে বলল,
ভাবি ডাক্তাররা তো আসার কথাই বলেন, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আপনি কি বলতে চাইছেন? কিছু না, শুধু নিজের মনকে শক্ত রাখবেন। কথাটা বলে সে চলে গেল, কিন্তু তার চোখের চাহনি যেন অন্য কিছু বলছিল। দুপুরের দিকে রহিমা এসে জানালেন, বড় সাহেবের ব্যক্তিগত অফিসে আপনাকে যেতে বলেছেন কোম্পানির আইনজীবী। সুভাষিনী অবাক হয়ে নিচতলায় গেল। সেখানে বড় একটি কক্ষে কয়েকজন পরিচালক বসেছিলেন। আইনজীবী উঠে দাঁড়িয়ে বললেন, আপনি এখন আনুষ্ঠানিকভাবে ইয়াসিন সাহেবের স্ত্রী, তাই কিছু আর্থিক নথিতে আপনার উপস্থিতি প্রয়োজন। সুভাষিনী কাগজগুলো মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। হঠাৎ একটি লাইনে তার চোখ আটকে গেল। সেখানে লেখা, যদি মিস্টার ইয়াসিনের স্বাভাবিক মৃত্যু ঘটে তবে পূর্ব নির্ধারিত উত্তরাধিকার আইন কার্যকর হবে। স্বাভাবিক মৃত্যু, এই শব্দ দুটো তার বুকের ভেতর কেমন যেন কাঁপন ধরিয়ে দিল। সে মাথা তুলে জিজ্ঞেস করলো, এই কথাটা এখানে কেন লেখা আছে? ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। আইনজীবী উত্তর দেওয়ার আগেই মাহির হেসে বলল, এটা শুধু আইনি ভাষা ভাবি, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তার হাসিটা যেন একটুও স্বাভাবিক লাগলো না। সুভাষিনী কাগজে স্বাক্ষর করলেও তার মনে অজানা একটা সন্দেহ জন্ম নিল। এই বাড়িতে সবাই যেন কিছু না কিছু লুকিয়ে রাখছে। বিকেলে সে আবার ইয়াসিনের ঘরে ফিরে এলো। বিছানার পাশে বসে বলল, আপনি যদি সত্যি শুনতে পান তাহলে দয়া করে একটা সংকেত দিন। আমি একা এই রহস্যের ভেতরে আটকে যাচ্ছি। কথাটা শেষ হওয়ার কয়েক সেকেন্ড পর হার্ট মনিটরের শব্দ হঠাৎ একটু দ্রুত হয়ে উঠল। বিপ বিপ বিপ। সুভাষিনী চমকে উঠে দাঁড়ালো। সে ইয়াসিনের মুখের দিকে তাকালো। এই প্রথম তার মনে হলো ইয়াসিনের বন্ধ চোখের পাতাগুলো যেন খুব সূক্ষ্মভাবে কেঁপে উঠল। ঠিক তখনই বাইরে থেকে নার্সদের দৌড়ে আসার শব্দ শোনা গেল। ঘরের ভেতরে কয়েকজন একসঙ্গে ঢুকে পড়লেন। ডাক্তারকে খবর দেওয়া হলো, কিন্তু সবার অজান্তে করিডোরের এক কোণে দাঁড়িয়ে মাহিরের মুখ থেকে কৃত্রিম হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে দাঁত চেপে খুব নিচু স্বরে বলল, না, এটা হতে পারে না। করিডোরের অন্ধকার কোণে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই মাহির দ্রুত নিজের মুখের অভিব্যক্তি স্বাভাবিক করে ফেলল। কয়েক সেকেন্ড পর যখন ডাক্তার রাশেদ ও আরো দুজন নার্স দ্রুত ইয়াসিনের কক্ষে ঢুকলেন, তখন মাহিরও উদ্বিগ্ন মুখে তাদের পেছনে পেছনে ভেতরে প্রবেশ করলো। যেন সবার মতো সেও ইয়াসিনের জন্য ভীষণ চিন্তিত। ডাক্তার রাশেদ কোনো সময় নষ্ট করলেন না। তিনি দ্রুত ইয়াসিনের রক্তচাপ, নাড়ির গতি এবং চোখের প্রতিক্রিয়া পরীক্ষা করতে লাগলেন। হার্ট মনিটরের ওঠানামা তখনও আগের তুলনায় দ্রুত। ঘরের ভেতর এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ছে। সুভাষিনী এক কোণে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে সবকিছু দেখছিল। তার বুকের ভেতর কেবল একটাই প্রশ্ন ঘুরছিল, সত্যি কি ইয়াসিন ধীরে ধীরে ফিরে আসছেন? কয়েক মিনিট পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার গভীরভাবে ইয়াসিনের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, শরীরের কিছু স্নায়বিক প্রতিক্রিয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে এটাকে অবহেলা করার সুযোগ নেই। আগামী কয়েকদিন খুব সতর্ক থাকতে হবে। মায়ের দ্রুত প্রশ্ন করলো, ডাক্তার, তাহলে কি উনি জ্ঞান ফিরে পাবেন? ডাক্তার তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আমি অলৌকিক কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না, তবে আজ যা দেখলাম গত কয়েক মাসে তা দেখিনি। কথাটা শুনে সুভাষিনীর চোখে ক্ষীণ আশার আলো ফুটে উঠল, কিন্তু মায়ের চোখে কোনো এক মুহূর্তের জন্য উদ্বেগের ছায়া নেমে এলো। সে খুব দ্রুত মুখ ফিরিয়ে নিল, যাতে কেউ তার বদলে যাওয়া অভিব্যক্তি বুঝতে না পারে। ডাক্তার সবাইকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বললেন। শুধু নার্সরা থেকে গেলেন। সুভাষিনী বেরিয়ে আসতেই রহিমা তার পাশে এসে দাঁড়ালেন। মা, তুমি ভয় পেও না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। সুভাষিনী রহিমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। এই বাড়িতে আসার পর প্রথমবার কারোর কণ্ঠে সে আন্তরিকতা অনুভব করলো। সেদিন দুপুরে বাড়িটা অস্বাভাবিক নীরব হয়েছিল। বিশাল অট্টালিকার প্রতিটি করিডোরে কর্মচারীরা ফিস ফিস করে কথা বলছে। সবার মুখে একটাই আলোচনা, বড় সাহেবের শরীরে নাকি পরিবর্তন দেখা যাচ্ছে। কিন্তু সেই ফিসফিসানির মাঝেই সুভাষিনী অনুভব করলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে যখন বাগানের দিকে হাঁটছিল তখনও মনে হলো কেউ দূর থেকে তাকিয়ে আছে। হঠাৎ ঘুরে দাঁড়াতেই দূরে একটি স্তম্ভের আড়াল থেকে কালো পোশাক পরা একজন কর্মচারী দ্রুত সরে গেল। তার মনে সন্দেহ জাগলো,
এই বাড়িতে কি শুধুই কাকতালীয় ঘটনা ঘটছে, নাকি কেউ ইচ্ছে করে তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে? বিকেলে রহিমা তাকে বাড়ির পুরোনো অংশ ঘুরে দেখাতে নিয়ে গেলেন। বিশাল লাইব্রেরি, পুরানো বৈঠকখানা, দোতলায় লম্বা বারান্দা, সবকিছুতেই বহু বছরের ঐতিহ্যের ছাপ। একসময় তারা একটি বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় মোটা তালা ঝুলছে। সুভাষিনী কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, এখানে কি আছে? রহিমা কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, এটা বড় সাহেবের ব্যক্তিগত স্টাডি রুম। দুর্ঘটনার পর থেকে আর কেউ ভেতরে ঢোকেনি। চাবি কোথায়? শুনেছি শুধু আইনজীবীর কাছে আর বড় সাহেবের কাছেই ছিল। এখন এখন কোথায় আছে সেটা কেউ জানে না। কথাটা শুনে সুভাষিনীর কৌতূহল আরো বেড়ে গেল। রাতের খাবারের সময় আবার সবাই একই টেবিলে বসলো। আজ শাহানা বেগম অদ্ভুতভাবে নীরব। মায়ের অবশ্য আগের মতোই ভদ্রতার মুখোশ পরে কথা বলছে। খাওয়ার মাঝখানে সে হঠাৎ বলল, ভাবি, শুনলাম আজ আপনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, কারণ আমি যা দেখেছি তা আগে কখনো দেখিনি। মায়ের ঠোঁটের কোণে হাসি টেনে বলল, আশা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার কষ্টও দেয়। খুব বেশি আশা করবেন না। সুভাষিনী এবার সরাসরি তার চোখের দিকে তাকালো। আমি আশা করছি না, আমি শুধু সত্যিটা জানতে চাই। মাহির কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে বলল, এই বাড়ির সব সত্য জানা সবার জন্য ভালো হয় না। কথাটা বলে সে উঠে চলে গেল। সুভাষিনী অনুভব করলো কথাগুলোর ভেতরে যেন লুকিয়ে আছে অদৃশ্য কোনো হুমকি। রাত গভীর হলে সে আবার ইয়াসিনের পাশে এসে বসলো। ঘরে তখন শুধু মৃদু আলো জ্বলছে। সে ইয়াসিনের হাতের কাছে বসে বলল, আপনি জানেন, এই বাড়ির সবাই আপনাকে নিয়ে কথা বলে, কিন্তু কেউ আপনার সামনে এসে মন খুলে কিছু বলে না। সবাই যেন আপনার নীরবতাকেই ব্যবহার করছে। সে একটু থামলো, তারপর খুব আস্তে বলল, যদি আপনি সত্যিই আমার কথা শুনতে পান, তাহলে ফিরে আসুন, শুধু নিজের জন্য নয়, সত্যিটা প্রকাশ করার জন্য। কথাগুলো বলে সে ইয়াসিনের হাত আলতো করে ধরে রইল। হঠাৎ সে অনুভব করলো তার আঙুলের ভেতরে খুব হালকা একটা চাপ, এতটাই ক্ষীণ যে অন্য কেউ হয়তো টেরই পেত না। সুভাষিনীর বুক ধড়ফড় করে উঠল। সে নিঃশ্বাস আটকে ইয়াসিনের মুখের দিকে তাকিয়ে রইল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আবার সব নিস্তব্ধ। কিন্তু এবার সে নিশ্চিত এটা তার কল্পনা নয়। ইয়াসিন সত্যি তার হাতের জবাব দিয়েছেন। সে দ্রুত নার্সকে ডাকতে গিয়েও থেমে গেল। হঠাৎ তার মনে হলো, যদি এই খবর ভুল মানুষের কানে যায়, যদি কেউ না চায় ইয়াসিন সুস্থ হয়ে উঠুক। সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল এখনই কাউকে কিছু বলবে না, আগে নিশ্চিত হতে হবে। পরদিন ভোরে ফজরের নামাজ শেষে সে আবার ইয়াসিনের পাশে এসে বসলো। আজ তার হাতে ছিল ছোট্ট একটি কুরআন শরীফ। সে ধীরে ধীরে তিলওয়াত শুরু করলো। পুরো ঘর জুড়ে ভেসে উঠলো শান্ত সুর। তিলওয়াত শেষ করে যখন সে ইয়াসিনের দিকে তাকালো, তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ইয়াসিনের বন্ধ চোখের কোণে চিকচিক করছে এক ফোঁটা অশ্রু। সুভাষিনীর শরীর কেঁপে উঠল। আপনি আপনি কি সব শুনতে পাচ্ছেন? তার গলা কাঁপছিল, কিন্তু কোনো উত্তর এলো না। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একটি ছায়ামূর্তি দূরে সরে গেল। সে সবকিছু দেখেছে। আর কয়েক মুহূর্ত পর সেই মানুষটি ফোন বের করে মাত্র একটি বাক্য লিখে পাঠালো, আর অপেক্ষা করা যাবে না, আজ রাতেই ব্যবস্থা নিতে হবে। ফোনের পর্দায় বার্তাটি পাঠিয়েই ছায়ামূর্তিটা অন্ধকার করিডোরে পেরিয়ে দ্রুত নিস্তরায় নিচে নেমে গেল। কয়েক মুহূর্তের মধ্যে পুরো বাড়ি আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু সেই নীরবতার আড়ালে যেন এক অদৃশ্য কোনো ঝড় ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। অন্যদিকে সুভাষিনী তখনও বিছানার পাশে বসে মিস্টার ইয়াসিনের মুখের দিকে তাকিয়েছিল। কয়েক মিনিট আগেও সে নিজের চোখে দেখেছে ইয়াসিনের চোখ বেয়ে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে, আর বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল। এতদিন যে মানুষটিকে সবাই নিঃসার শরীর বলে ভেবেছে, তিনি কি সত্যি সবকিছু শুনতে পাচ্ছেন? সে খুব আস্তে ইয়াসিনের কপালে হাত রাখলো। আমি জানি না আপনি আমাকে শুনতে পারছেন কিনা, কিন্তু আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। এই বাড়িতে সবাই যেন কিছু লুকিয়ে রেখেছে। যদি সত্যিই আপনি ফিরে আসতে চান, তাহলে দয়া করে হাল ছাড়বেন না। আমি আপনার পাশে আছি। কথাগুলো বলেই সে কুরআন শরীফ খুলে আবার তিলাওয়াত শুরু করলো। পুরো ঘর জুড়ে এক প্রশান্ত পরিবেশ তৈরি হলো। বাইরে তখন ফজরের আলো ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। সকাল 8টার দিকে ডক্টর রাশেদ আবার এলেন। প্রতিদিনের মতো তিনি ইয়াসিনকে পরীক্ষা করলেন, কিন্তু আজ পরীক্ষা করতে করতেই
হঠাৎ থেমে গেলেন। তিনি ইয়াসিনের ডান হাতের আঙুলে একটি ছোট্ট টর্চের আলো ফেললেন। তারপর কয়েকবার স্নায়বিক প্রতিক্রিয়া পরীক্ষা করলেন। তার মুখের ভাব বদলে গেল। অদ্ভুত। সুভাষিনী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ডাক্তার সাহেব? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, গতকাল আর আজকের রিপোর্টের মধ্যে সামান্য পার্থক্য আছে। খুব ছোট্ট পরিবর্তন, কিন্তু ইতিবাচক। মনে হচ্ছে মস্তিষ্ক ধীরে ধীরে বাইরের শব্দের প্রতি সাড়া দিতে শুরু করেছে। সুভাষিনীর চোখ আনন্দে ভিজে উঠল। তাহলে উনি ভালো হয়ে উঠবেন? ডাক্তার মৃদু হেসে বললেন, আল্লাহ চাইলে অসম্ভবও সম্ভব হয়। তবে এখনই কাউকে কিছু বলবেন না। আমি আরো নিশ্চিত হতে চাই। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মাহির সব কথা শুনে ফেলল। সে ধীরে ধীরে মোবাইল বের করলো। পরিকল্পনা বদলাতে হবে। শুধু এইটুকু লিখেই সে ফোনটি পকেটে রেখে চলে গেল। দুপুরের দিকে রহিমা চুপি চুপি সুভাষিনীর ঘরে এলেন। দরজা বন্ধ করে নিচু স্বরে বললেন, মা, তোমার সঙ্গে জরুরি কথা আছে। সুভাষিনী অবাক হয়ে তার দিকে তাকালো। কি হয়েছে? রহিমা চারদিক তাকিয়ে নিশ্চিত হলেন যে কেউ শুনছে না। তারপর খুব আস্তে বললেন, বড় সাহেবের দুর্ঘটনার দিনটা আমার এখনো মনে আছে। সুভাষিনীর বুক ধড়ফড় করে উঠল। আপনি কিছু জানেন? সব না, কিন্তু যেটুকু দেখেছি সেটা কাউকে বলতে পারিনি। কেন? রহিমার চোখে ভয়ের ছাপ ফুটে উঠল। কারণ আমি ভয় পেয়েছিলাম। কাকে? তিনি উত্তর দেওয়ার আগেই করিডোরে কারোর পায়ের শব্দ ভেসে এলো। রহিমা দ্রুত উঠে দাঁড়ালেন। এখন কিছু বলতে পারবো না। সুযোগ হলে সব বলবো। কথাটা বলেই তিনি দ্রুত বেরিয়ে গেলেন। সুভাষিনী আরো বিভ্রান্ত হয়ে পড়ল। এই বাড়ির প্রত্যেক মানুষ যেন অর্ধেক সত্য জানে, কিন্তু পুরো সত্য কেউ বলছে না। বিকেলে হঠাৎ আইনজীবী সাইফুল ইসলাম এসে হাজির হলেন। তার হাতে একটি পুরনো বাদামি রঙের খাম। এটা আপনাকে দেওয়ার জন্য বলা হয়েছিল। কে বলেছিলেন? ইয়াসিন সাহেব। সুভাষিনী বিস্মিত হয়ে বললেন, কিন্তু উনি তো। আইনজীবী মাথা নাড়লেন। দুর্ঘটনার 1 সপ্তাহ আগে তিনি এই খাম আমার কাছে রেখে বলেছিলেন, যদি কখনো তার স্ত্রী হয় তাহলে যেন তার হাতেই এটা তুলে দেই। কাঁপা হাতে সুভাষিনী খামটি খুলল। ভেতরে একটি ছোট্ট ছবি আর একটি মাত্র কাগজ। সেখানে লেখা, যদি এই চাবি তোমার হাতে পৌঁছে যায় তাহলে বুঝবে আমি বড় বিপদে পড়েছি। কাউকে বিশ্বাস করো না। আমার স্টাডি রুমের লকার খুললে সব উত্তর পাবে। নিচে ইয়াসিনের স্বাক্ষর। সুভাষিনীর শরীর কেঁপে উঠল। স্টাডি রুম? যে ঘরটি তালাবদ্ধ, যেখানে কেউ ঢুকতে পারে না। ঠিক তখনই তার মনে পড়ে গেল রহিমার কথা। সেই ঘরেই কি সব রহস্য লুকিয়ে আছে? রাত নামার অপেক্ষা করতে লাগলো সে। সেদিন রাতের খাবারের সময় মাহির অস্বাভাবিক রকম হাসিখুশি বারবার সুভাষিনীর দিকে তাকিয়ে নানা বিষয় নিয়ে কথা বলছে। কিন্তু সুভাষিনী বুঝতে পারছিল এই হাসির আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে। খাওয়া শেষ হতেই সে সোজা নিজের ঘরে ফিরে এলো। সবাই ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে লাগলো। রাত প্রায় 1টা। পুরো বাড়ি নিস্তব্ধ। সে ধীরে ধীরে দরজা খুলে করিডোরে বের হলো। হাতে ছোট্ট টর্চ। পায়ের শব্দ যেন না হয় সেদিকে খেয়াল রেখে এগিয়ে গেল সেই তালাবদ্ধ স্টাডি রুমের সামনে। চারপাশে কেউ নেই। সে কাঁপা হাতে চাবিটা তালার ভেতরে ঢুকালো। একবার, দুইবার, তারপর ক্লিক। তালাটা খুলে গেল। ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই বহুদিনের বদ্ধ ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। দেয়াল জুড়ে বইয়ের তাক, একপাশে বড় কাঠের টেবিল, আর কোনায় একটি লোহার লকার। ঠিক যেমনটা চিঠিতে লেখা ছিল। সুভাষিনী দ্রুত লকারের সামনে গিয়ে একই চাবি ঢুকালো। লকার খুলতেই ভেতরে একটি কালো ফাইল, কয়েকটি পেন ড্রাইভ আর একটি পুরানো ডায়েরি দেখতে পেল। সে প্রথমে ডায়েরিটা হাতে নিল। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, যদি আমি বেঁচে না থাকি তাহলে এই ডায়েরিটাই আমার হয়ে সত্যিটা বলবে। সুভাষিনীর বুক কেঁপে উঠল। সে দ্রুত পরের পাতা খুলল। সেখানে লেখা, আমি নিশ্চিত আমার খুব কাছের একজন মানুষ আমার ক্ষতি করতে চাইছে। গত কয়েক মাস ধরে কোম্পানির টাকা আত্মসাতের প্রমাণ আমিও সংগ্রহ করেছি। যার বিরুদ্ধে প্রমাণ পেয়েছি সে আমার নিজের রক্তের সম্পর্কের মানুষ। ঠিক তখনই করিডোরের ভারী পায়ের শব্দ ভেসে এলো। ধাপ ধাপ ধাপ। কেউ একজন স্টাডি রুমের দিকেই এগিয়ে আসছে। সুভাষিনীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে দ্রুত ঘরের আলো নিভিয়ে দিল। বাইরে এসে দরজার হাতলে কারোর হাত পড়ল, আর সঙ্গে সঙ্গে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। আমি জানতাম তুমি একদিন না একদিন এই ঘরে আসবেই, সুভাষিনী।
পরিচিত কণ্ঠস্বরটি শুনেই সুভাষিনীর বুক ধক করে উঠল। অন্ধকার ঘরের ভেতরে নিঃশ্বাস বন্ধ করে সে দরজার দিকে তাকিয়ে রইল। দরজাটি ধীরে ধীরে খুলে গেল। করিডোরের আলো এসে ঘরের মেঝেতে পড়তেই দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে আছে মাহির ইয়াসিন। তার ঠোঁটের কোণে আগের মতোই সেই রহস্যময় হাসি, কিন্তু আজ সেই হাসির ভেতরে সৌজন্যের কোনো ছাপ নেই, বরং সেখানে লুকিয়ে আছে আত্মবিশ্বাস আর হুমকির মিশ্রণ। সুভাষিনী দ্রুত ডায়েরিটা নিজের ওড়নার ভাঁজে লুকিয়ে ফেলল। কালো ফাইল আর পেনড্রাইভগুলো আবার লকারে রেখে দিল। এত কম সময়ে সবকিছু আগের জায়গায় রাখা সম্ভব না হলেও অন্তত গুরুত্বপূর্ণ জিনিসটি সে নিজের কাছে রাখতে পেরেছে। মায়ের ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলো। চারিদিকে একবার তাকিয়ে বলল, এই ঘরটা অনেকদিন পর আবার খুললো। আশ্চর্য ব্যাপার, তাই না? সুভাষিনী নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। আমি শুধু ঘরটা দেখতে এসেছিলাম। মাহির মৃদু হেসে বলল, মিথ্যা বলতে তোমার এখনো শেখা হয়নি। সে টেবিলের পাশে গিয়ে হাত বুলিয়ে ধুলো দেখলো। তারপর বলল, ইয়াসিন ভাইয়া সবকিছু খুব গুছিয়ে রাখতেন, কিন্তু মানুষ কখন যে নিজের সবচেয়ে কাছের মানুষকেই সন্দেহ করতে শুরু করে সেটা বুঝতেই পারে না। সুভাষিনী তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কি বলতে চাইছেন? মায়ের কয়েক মুহূর্ত চুপ করে থেকে উত্তর দিল, এই বাড়িতে বেঁচে থাকতে হলে কৌতূহল কম রাখতে হয়। বেশি জানার চেষ্টা করলে মানুষ নিজেরই ক্ষতি করে। কথাটা বলে সে হালকা হেসে দরজার দিকে এগিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে শুধু একবার ফিরে তাকিয়ে বলল, রাত অনেক হয়েছে, নিজের ঘরে ফিরে যান। মাহির চলে যেতেই সুভাষিনী আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। দরজা বন্ধ করে দ্রুত নিজের কক্ষে ফিরে এলো। দরজা ভেতর থেকে আটকে দিয়ে সে কাপা হাতে ডায়েরিটা বের করলো। টেবিল ল্যাম্প জ্বালিয়ে প্রথম পাতা থেকে আবার পড়া শুরু করলো। ডায়েরির প্রতিটি লাইন যেন এক একটা বিস্ফোরণ। ইয়াসিন লিখেছিলেন, আমি গত 6 মাস ধরে কোম্পানির আর্থিক হিসেব পরীক্ষা করছি। কোটি কোটি টাকা বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে সরিয়ে নেওয়া হয়েছে। প্রথমে ভেবেছিলাম বাইরের কেউ এটা করছে, কিন্তু প্রমাণ যত সামনে এসছে ততই বুঝেছি অপরাধী আমার নিজের পরিবারেরই একজন। পরের পাতায় আরো লেখা, আমি সব প্রমাণ আলাদা করে সংরক্ষণ করেছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা দুর্ঘটনা নয়। সুভাষিনীর হাত কাঁপতে শুরু করল। তাহলে ইয়াসিন আগেই বুঝেছিলেন যে তার জীবনে বিপদের মুখে। সে দ্রুত আরো কয়েকটি পাতা উল্টালো। হঠাৎ একটি নাম তার চোখে পড়ল, মাহি। শব্দটি পুরো লেখা হয়নি, ঠিক তার নিচে কালির দাগ ছড়িয়ে গেছে। মনে হচ্ছিল লেখার সময় হঠাৎ কিছু একটা ঘটেছিল। সুভাষিনী হতবাক হয়ে বসে রইল। এতক্ষণে তার সন্দেহ আবারও গাঢ় হয়ে উঠল। পরদিন সকাল। ডাক্তার রাশেদ আজ অনেক আগে চলে এলেন। তিনি নতুন কিছু পরীক্ষা করবেন বলে জানালেন। নার্সরা ইয়াসিনকে বিভিন্ন যন্ত্রের সঙ্গে সংযুক্ত করলেন। ডাক্তার হঠাৎ সুভাষিনীকে বললেন, আপনি ওনার হাতটা ধরে ওনার সঙ্গে কথা বলুন। সুভাষিনী অবাক হলেও তাই করল। সে ধীরে ধীরে বলল, আমি সুভাষিনী, আপনার স্ত্রী। আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে কষ্ট করুন, শুধু একবার আপনার আঙুল নাড়ান। ঘরে উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর ইয়াসিনের ডান হাতের মধ্যমা আঙুলটি খুব ধীরে কেঁপে উঠল। একবার, তারপর আবার। ঘরের সবাই একসঙ্গে বিস্ময়ে চিৎকার করে উঠল। ডাক্তার রাশেদের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আলহামদুলিল্লাহ, উনি বাইরের নির্দেশে সাড়া দিচ্ছেন, এটাও অন্তত ইতিবাচক লক্ষণ। সুভাষিনীর চোখ ভিজে গেল। সে আলতো করে ইয়াসিনের হাত চেপে ধরল। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মাহিরের মুখ সাদা হয়ে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত করিডোর পেরিয়ে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করেই টেবিলের ওপর রাখা ফুলদানিটা জোরে ছুঁড়ে মারল। কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ল। অসম্ভব। সে দাঁত চেপে বলল, আর কয়েকটা দিন, শুধু কয়েকটা দিন দরকার ছিল। তারপর ফোন বের করে একটি নম্বরে কল করলো। ওপাশ থেকে কেউ ফোন ধরতেই সে নিচু স্বরে বলল, ডাক্তাররা আশাবাদী হয়ে উঠেছে, আজ রাতের মধ্যেই কাজ শেষ করতে হবে। ওপাশ থেকে কিছুক্ষণ কথা শোনার পর সে ফোন কেটে দিল। তার চোখে তখন ভয়ের সঙ্গে মিশেছিল হিংস্রতা। সেদিন সন্ধ্যায় সুভাষিনী ইয়াসিনের কক্ষে একা বসেছিল। তার মনে হচ্ছিল আজকের ঘটনার পর থেকে সময় খুব দ্রুত বদলে যাচ্ছে। ঠিক তখন রহিমা চুপচাপ ঘরে ঢুকলেন। তার হাতে একটি পুরানো খাম। এটা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম। সুভাষিনী অবাক হয়ে খামটি নিল। এটা কি? রহিমা বললেন, দুর্ঘটনার দিন বড় সাহেবের গাড়ি
ধোয়ার সময় সিটের নিচে এটা পেয়েছিলাম। কাউকে দিইনি, ভয় পেয়েছিলাম। খাম খুলতেই একটি ছোট্ট মেমোরি কার্ড বেরিয়ে এলো। সঙ্গে একটি কাগজ, সেখানে ইয়াসিনের হাতের লেখায় মাত্র একটি লাইন। যদি আমার কিছু হয়, এই ভিডিওটাই আসল সত্য প্রকাশ করবে। সুভাষিনীর বুকের ভেতর যেন বজ্রপাত হলো। সে দ্রুত ল্যাপটপ আনতে যাবে, ঠিক তখনই পুরো বাড়ির বিদ্যুৎটা হঠাৎ নিভে গেল। চারিদিক অন্ধকার। কয়েক সেকেন্ড পর জরুরি আলো জ্বলে উঠল। কিন্তু সেই ম্লান আলোয় সে দেখতে পেল ইয়াসিনের কক্ষের দরজাটি ধীরে ধীরে খুলছে। কালো পোশাক পরা একজন মানুষ নিঃশব্দে ভেতরে ঢুকছে। তার হাতে চিকচিক করছে একটি সিরিঞ্জ।